হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজকে আমি আবারও হান এবং লুবিংয়ের একটি ড্রামা নিয়ে এসেছি। আশা করি ড্রামাটি আপনাদের ভালো লাগবে। ড্রামার শুরুতেই আমরা আমাদের লিড ক্যারেক্টার লুবিংকে দেখতে পাই। সে ছিল অনেক বড় একটি লয়ার, তাকে সবাই খুব ভালোই চিনত। লুবিং তার অফিসে পৌঁছানোর সাথে সাথেই তার অ্যাসিস্ট্যান্ট তাকে একটি ব্যানার ধরিয়ে বলে, আপনার জন্য এই ব্যানারটি আপনার ক্লায়েন্ট বানিয়ে নিয়ে এসেছে। তখন লুবিং তার অ্যাসিস্ট্যান্টকে বলে, আজ আমার কথা শোনো, আজকে জিদা গ্রুপের একটি বড় মিটিং আছে। আজ ওরা লিগের একজন উকিল চুজ করবে তাদের কোম্পানির জন্য। এটা আমাদের যে কোনো ওয়েতে জিততে হবে। তার অ্যাসিস্ট্যান্ট বলে, ওকে ম্যাম, আমি অবশ্যই রেডি থাকবো। তখনই ওই জায়গায় জুনহাও চলে আসে। জুনহাও লুবিংকে বলে, তোমার কি মনে হয় তুমি জুদা গ্রুপের এত বড় একজন লিগেল অ্যাডভাইজার হতে পারবে? আমার তো মনে হয় না তোমার এই পিঙ্ক কালার ড্রেস পরে তুমি কোনো কিছুই করতে পারবে। লুবিংকে বলে, সবার ড্রেস দেখে বিচার না করে মানুষের মন মানসিকতা আর কাজ দেখে বিচার করা উচিত। আপনি সবার কাপড় দেখেও সবাইকে বিচার করেন, এটা কিন্তু ভালো না। সাদা কালো কাপড় পরলেই কি ভালো লয়ার হওয়া যায়? তাছাড়া ভালো লয়ার হওয়া যায় না। এই কোম্পানির ডিল কে জিতে এটা সময় আসলেই বোঝা যাবে। তখনই তার অ্যাসিস্ট্যান্ট অসুস্থ হয়ে পড়ে। লুবিং তার অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞাসা করে, কি হয়েছে তোমার? তার অ্যাসিস্ট্যান্ট বলে, আমার সকাল থেকেই কিছুটা পেট ব্যথা করছিল, হয়তো এটা অ্যাসিডিটির ব্যথা, কিছুক্ষণ পর চলে যাবে। তুমি মিটিংয়ের জন্য রওনা হও, আজ তোমার মিটিং আছে, এটা তোমাকে জিতে আসতে হবে। তখন লুবিং বলে, মিটিং পরে পাওয়া যাবে, তুমি আগে আমার সাথে চলো, তোমাকে নিয়ে আমি হসপিটালে যাব, তারপরই আমি মিটিংয়ে যাব, তুমি প্লিজ আমার সাথে চলো। এদিকে জুনহাও বলে, যাও যাও, দেখা যাবে কে জিতে আর কে হারে, আধা ঘন্টা পরই বোঝা যাবে আসল রেজাল্ট। তুমি ওকে নিয়ে হসপিটালে যেতে যেতেই আমাদের সব কাজ কমপ্লিট হয়ে যাবে। হান তার কথার কোনো উত্তর না দিয়ে এখান থেকে চলে যায়। সে তার বান্ধবীকে কিভাবে হসপিটালে পৌঁছাবে এটাই ছিল তার মাথায় টেনশন। এদিকে হানকে দেখানো হয়, সে তার অ্যাসিস্ট্যান্টকে কল করে বলছিল, আমার মিটিংয়ের সব কিছু রেডি করো, আমি এক্ষুনি আসছি। তখনই এখানে লুবিং তার ফ্রেন্ডকে নিয়ে গাড়িতে উঠে বসে। হান তাকে বলার চেষ্টা করে যে, মিস, আপনি যা আমাকে মনে করছেন আমি তা না। কিন্তু লুবিং শুনতে নারাজ। সে বলে, আপনি গাড়ি নতুন কিনুন, আপনার গাড়ি ওয়াশ করে আনুন, এটা আমার দেখার বিষয় না। আমার ফ্রেন্ড অসুস্থ, ওকে নিয়ে হসপিটালে পৌঁছাতে হবে। আপনি যত টাকা চান আমি অত টাকা দিয়ে দিব, প্লিজ আপনি আমাদের নিয়ে চলুন। হান কোনো কিছু না বলেই সে গাড়ি ড্রাইভ করতে শুরু করে, কারণ তার অবস্থা খারাপ ছিল, এটা সে বুঝতে পারছিল। হসপিটালে লুবিংয়ের অ্যাসিস্ট্যান্ট জাওয়ের মা তাকে বলে, ধন্যবাদ মা তোমাকে, তুমি যদি সময় মতো আমার মেয়েকে হসপিটালে না নিয়ে আসতে, তাকে আর সুস্থ করা সম্ভব হতো না। তোমাকে আমি ধন্যবাদ দিয়ে শেষ করতে পারবো না। লুবিং বলে, আন্টি, ধন্যবাদ দেওয়ার মতো কোনো কিছুই নেই, সে আমার বেস্ট ফ্রেন্ড। তাকে আপনি বারবার আমার অ্যাসিস্ট্যান্ট বলছেন কেন? আমি তাকে অ্যাসিস্ট্যান্ট হিসাবে মানি না, আমার বেস্ট ফ্রেন্ড হিসাবে মানি। তারপর লুবিং কিছু টাকা বের করে দেয় হানকে, বলে, এটা আপনার ভাড়া, আপনি আমার জন্য অনেক কষ্ট করেছেন, প্লাস আপনি আমাকে অনেক হেল্পও করেছেন। তখনই লুবিং এর ফোনে একটি ফোন আসে। ক্যাব ড্রাইভার তাকে বলে, আপনি কোথায় ম্যাম? আমি আধা ঘন্টা ধরে আপনার অফিসের সামনে বসে আছি। তখনই লুবিং এর মনে হয়, ও যদি এখন এসে থাকে তাহলে আমাদেরকে যে নিয়ে এসেছে সে আসলে কে ছিল। যখনই সে পিছন ফিরে তাকায় তখন দেখতে পায় হান এখানে নেই। সে বুঝতে পারে সে ভুল মানুষকে তাদের সাথে নিয়ে এসেছিল। সে তাকে খোঁজার অনেক চেষ্টা করে, বাহিরে গিয়ে দেখতে পায় তার গাড়ি এখানে নেই। অন্যদিকে হান যখন গাড়িতে বসে তার লুবিং এর এই বেজটির দিকে নজর পড়ে। বেজে সে লুবিং এর নামও দেখতে পায়। হান মনে মনে লুবিংকে খুঁজতে শুরু করে। এদিকে আমাদের লুবিংকে দেখানো হয় রাস্তায় তার বাসা পড়ে, তাই সে তার বাসায় এসেছিল কফি খাওয়ার জন্য। তখনই সে তার মাকে দেখে অবাক হয়ে যায় আর চিৎকার দিয়ে ওঠে। সে ভয় পেয়েছিল তার মাকে তার বাসায় দেখে। সে বলে, মা, এইভাবে আমার বাসায় আসা বন্ধ করো, তুমি আমাকে বলে আসতে পারতে যে তুমি বাসায় আসবে। তখন তার মা বলে, তোকে ফোনে তো কোনো কিছু বলা যায় না, সরাসরি বলার জন্য এসেছি, আমি তোর জন্য ছেলে খুঁজছি, তুই একজন ছেলে দেখে বিয়ে করে নে। তখন সে বলে যে, মা, আমি এখন বিয়ে করতে পারবো না, কারণ আমার মনের মতো আমি ছেলে খুঁজে পাচ্ছি না। আমি তোমাকে একটা লিস্ট দিয়ে দিচ্ছি, ওই অনুযায়ী যদি তুমি ছেলে পেয়ে যাও তাহলে আমি বিয়ে করার জন্য রাজি আছি। এটা বলে তার কাগজে লেখা একটি লিস্ট তার মায়ের হাতে ধরিয়ে দেয়। মা লিস্টটি দেখে কিছুটা অবাক হয়, বলে, এতগুলো গুণ একজন মানুষের মধ্যে কখনোই থাকা সম্ভব না। তুই কি ছেলে খুঁজছিস নাকি রোবট, এটা আমি বুঝতে পারছি না। তুই এক কাজ কর, তোর বিয়ে করার প্রয়োজন নেই, আমি এখান থেকে চলে যাই। এতক্ষণে না হয় তুমি লাইনে এলে মা। এতক্ষণ ধরে আমি বোঝানোর চেষ্টা করছিলাম আমি আমার মনের মতো ছেলে না পেলে বিয়ে করব না। তুমি আমার কোনো কথা বুঝতেই চাচ্ছ না। আচ্ছা, তাহলে তুমি বুঝতে পেরেছো, এখন এখান থেকে চলে যাও।
তার মা বলে, তুই কি সারা জীবন এমনই থেকে যাবি, বিয়ে করবি না? বিয়ে তো করতেই হবে। তখন সে বলে, আমি যখন আমার মনের মতো কাউকে পেয়ে যাব বিয়ে করে নেব। তার মা তো অবাক হয়ে এখান থেকে চলে যায়। সিন শিফট হয়ে মিটিং এ দেখানো হয় সবাই মিটিং এ অলরেডি পৌঁছে গিয়েছিল। আবারও জুনহাও তার রাস্তা আটকে বলে, তোমার দ্বারা তো কিছুই হবে না। এই পিঙ্ক কালার ছাড়া কি তোমার আর কোনো পছন্দের কালার নেই? তুমি সবসময় পিঙ্ক পরে চলে আসো। দেখো, এই প্রতিযোগিতায় আমরাই জিতবো, তোমার তো কোনো লাভ হবে না। অযথা তুমি তোমার সময়টা নষ্ট করার জন্য এসেছো। আমাদের মতো এত বড় বড় লয়ার থাকতে তোমার মতো ছোট একটি লয়ারকে কেন কেউ তাদের লিগ্যাল অ্যাডভাইজার হিসেবে নিতে যাবে? তখন লুবিং আবারও বলে, সময় হোক সবকিছু দেখা যাবে। এখন অযথা কথা বলে আমার সময় আপনার সময় নষ্ট করবেন না। কারোর ড্রেস আপ দেখে কাউকে বিচার করা এটা আপনার ভুল ধারণা। এটা আমি আপনাকে একবার নয় বারবার বলেছি। আপনি আমাকে যতটা যোগ্য মনে করছেন তার চেয়ে 1000 গুণ যোগ্য আমি। এটা আমি আপনাকে আজই প্রমাণ করে দিব। আর আপনার যোগ্যতার কথা আসলে আমি বলবো, আপনি তো মানুষের কাপড় দেখে মানুষের যোগ্যতা যাচাই করেন। এতে আপনার যোগ্যতা খুব ভালোভাবেই প্রকাশ পাচ্ছে। এদিকে হানকে দেখানো হয় যে কিনা ওই মিটিংয়ের জন্যই এসেছিল। সে মূলত জিদা গ্রুপের সিইও ছিল। হান যখনই অফিসে প্রবেশ করে তখনই লুবিংয়ের বক্তব্য দেওয়ার পালা ছিল। লুবিংয়ের বলা প্ল্যানগুলো হানের অনেক পছন্দ হয়। সে দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার কথা শুনছিল। সে তার জায়গায় গিয়ে বসে না, শুধুমাত্র লুবিংয়ের কথাগুলোই শুনে। লুবিংয়ের কথা মোটামুটি সবার পছন্দ হয়। লুবিংয়ের কথা সবার পছন্দ হলেও আমরা তো জানি যে কার কথাগুলো পছন্দ হবে না। প্রোগ্রামে থাকা সবাই লুবিংয়ের ড্রেস আপ, কথা বলা সব কিছু নিয়ে অনেক প্রশংসা করছিল। তার প্রশংসায় যখন সবাই পঞ্চমুখ ছিল তখনই ওই বিপরীত পক্ষের লয়ারটা তাকে নার্ভাস করার অনেক চেষ্টা করে। বলে, যার ড্রেস আপ সেন্স ভালো না তাকে কিভাবে কেউ বিচার করতে পারে? তাছাড়াও তুমি তো কারো প্ল্যান শুনোনি। এটা কোনো প্ল্যান হলো? এর থেকে অনেক ভালো ভালো প্ল্যান অনেকেই তৈরি করে নিয়েছে। লুবিং এখানে বলে, তোমার কথা শোনার জন্য তো আমি এখানে আসিনি। তোমার আমার প্ল্যান ভালো লাগতেও পারে নাও লাগতে পারে, তোমার প্ল্যান তোমার কাছেই রেখে দাও। তখনই তার আবারও হানের সাথে ধাক্কা লেগে যায়। হানকে দেখে সে সরি বলতে শুরু করে, সাথে বলে, আমি আপনাকে ভুল করে ড্রাইভার মনে করেছি। আই এম সরি, আমি জানতাম না যে আপনি ওই ড্রাইভার নয়। হান এখানে লুবিংয়ের ভুলটা ক্লিয়ার করে না, সে এইভাবেই কথা বলে। সে নিজেকে সাধারণ একজন গাড়ির ড্রাইভার বলেই পরিচয় দেয়। হান লুবিংকে বলে, আপনার বক্তব্য অনেক সুন্দর ছিল। আপনি খুব সুন্দরভাবে গুছিয়ে কথা বলতে পারেন। আপনার কাছ থেকে আমার অনেক কিছু শেখার আছে। প্লাস আমি আপনার কাছ থেকে অনেক কিছু শিখে নিয়েছি। লুবিং বলে, ও আমার কথা থেকে কিভাবে আইডিয়া পেল? জুনহাও বলে, ও সাধারণ একজন গাড়ির ড্রাইভার। ও যদি বলে তোমার প্ল্যান অনেক ভালো, তার মানে কি তুমি এটাই মেনে নিবে তোমার প্ল্যান অনেক ভালো? ও তো কিছুই বোঝে না, ও তো যে কোনো কিছু বলতে পারে। এটা তো তোমার মেনে নেওয়া উচিত হয়নি। কারণ কিছুক্ষণ পর যখন তুমি দেখতে পারবে তোমার থেকে বেটার প্ল্যান অন্যজনের আছে, তখনই তুমি বুঝতে পারবে তুমি কতটা লুজার। লুবিং এবারও তার কথাগুলো ইগনোর করে, কারণ তার কথাগুলো অযথা ছিল। এখানে হানের অ্যাসিস্ট্যান্ট তাকে এসে বলে, স্যার আপনার জন্য কিছু গিফট এসেছে। গিফটগুলো দেখে হানের অনেক খারাপ লাগে। সে বলে, আমাকে কেনার চেষ্টা করা? এটা তো অনেক খারাপ কাজ। তুমি দেখো কারা কারা আমাকে কেনার চেষ্টা করছে। যারা আমাকে এই গিফটগুলো দিয়েছে তাদেরকে যেন আমাদের লিগ্যাল অ্যাডভাইজার না বানানো হয়। অ্যাসিস্ট্যান্ট গিয়ে জিজ্ঞাসা করে, এখানে স্যারকে কে কে গিফট দিয়েছেন? এখানে প্রায় 90% লোক হাত ওঠায়, কারণ সবাই গিফট দিয়েছিল। শুধুমাত্র লুবেন বাদে সবাই গিফট করে। জুনহাও হানকে বলে, তুমি কি স্যারকে নর্মাল কিছু গিফটও দাওনি? তোমার সাধারণ নলেজ নেই যে এত বড় একজন অফিসার, ওনাকে কিছু গিফট করা উচিত। আমরা সবাই ওনাকে গিফট করেছি। সবাই এখানে মন মন অনেক খুশি ছিল। তারা মনে করছিল হান হয়তো গিফট পেয়ে অনেক খুশি আর তাদেরকেই সিলেক্ট করে নিবে। তখন তার অ্যাসিস্ট্যান্ট বলে, এখানে আমরা নাম ঘোষণা করতে যাচ্ছি কে আমাদের লিগ্যাল অ্যাডভাইজার হবে। তখন সবাই মনে মনে আশায় ছিল যে হয়তো সেই হবে, কারণ প্রত্যেকেই তো গিফট করেছে, প্রত্যেকের মনে তো আশা থাকবে যে আমাকেই লিগ্যাল অ্যাডভাইজার নেওয়া হবে। তখন অ্যাসিস্ট্যান্ট বলে যে আমাদের লিগ্যাল অ্যাডভাইজার অন্য কেউ না, লুবিং। লুবিংয়ের নাম শুনে সবাই কিছুটা অবাক হয়ে যায়। সবচেয়ে বেশি শক খায় জুনহাও, কারণ জুনহাও তো লুবিংকে একদমই পছন্দ করতো না। সে তো মনে করতো লুবিং কিছুই করতে পারবে না। লুবিংকে সিলেক্ট করার কারণ সবাই জানতে চায়। তখন অ্যাসিস্ট্যান্ট বলে, আমাদের স্যারকে আপনারা কখনোই টাকা দিয়ে কিনতে পারবেন না, কারণ উনি টাকা পছন্দ করেন না বা গিফটও পছন্দ করেন না। উনি মানুষের লয়ালিটি প্লাস ওনার যোগ্যতা দিয়ে ওনাকে সিলেক্ট করেছেন।
আপনারা প্লিজ এই বিষয় নিয়ে কেউ বাড়াবাড়ি করতে যাবেন না। লুবিং এতে সুযোগ পেয়ে যায় ওই লোকটিকে কথা শোনানোর, যেই উকিলটি তাকে বারবার কথা শোনাতো। লুবিং জুনহাওয়ের সামনে গিয়ে বলে, কার যোগ্যতা কতটুকু এখনই প্রমাণ হয়ে গেল। আপনি তো অনেক যোগ্যমান, তাই না? তাই তো আপনি লয়াল অ্যাডভাইজার হতেই পারলেন না। তখন সে বলে, আমি এই শহরের সবচেয়ে বড় বড় আর ভালো কেসগুলো হ্যান্ডেল করে থাকি। তোমার কি যোগ্যতা আছে এইভাবে কাজ করার? তখনই তার আবারও হানের সাথে দেখা হয়ে যায়। সে হানের সাথে অনেক হাসি খুশিভাবে কথা বলে। হান তাকে কংগ্রেচ করে। হান তাকে তার সত্য কথা বলতে যাবে, কিন্তু লুবিংয়ের বেশি কথা বলার কারণে হান তাকে কোনো কিছুই বলতে পারে না। হানের মা তখন তাকে কল করে জিজ্ঞাসা করে, তোর জন্য যে টাইপের হাজব্যান্ড তুই খুঁজছিস, ওই টাইপের হাজব্যান্ড খুঁজতে খুঁজতে আমি হয়তো মরেই যাব, তারপরও তোর জন্য হাজব্যান্ড খুঁজতে পারবো না। তখন এখানে হানও ছিল। লুবিং তার মায়ের সাথে কথা বলতে বলতে হানের উপরে গিয়ে পড়ে, আর ফোনটি লাউডে তাকায়, বা তার ফোনের সাউন্ড হয়তো বেশি ছিল, যার কারণে তার মায়ের প্রত্যেকটি কথা হান শুনতে পারে। হান লুবিনের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়েছিল, কারণ হয়তো হানের লুবিংকে অনেক ভালো লাগতো। লুবিং এখানে বলে দেয় যে আমি ছেলে পেয়ে গিয়েছি, আপনার এই বিষয় নিয়ে চিন্তা করতে হবে না। লুবিং হানের দিকে তাকিয়ে হাসতে শুরু করে। হান কোনো কিছুই বুঝতে পারে না। লুবিং তার মায়ের ফোন কাট করে হানকে বলে যে, তুমি কি আমাকে বিয়ে করবে? আমার নাম হচ্ছে লুবিং। হান এখানে কি বলবে? হানও হ্যাঁ বলে দেয়, কারণ হান তো লুবিংকে পছন্দ করত। এখান থেকে সিন শিফট হয়ে আমরা দেখতে পাই হান আর লুবিং এর অলরেডি বিয়ে হয়েছে। লুবিং এখনো জানতো হান একজন গাড়ির ড্রাইভার। সে তাকে গাড়ির ড্রাইভার হিসেবেই বিয়ে করেছে। লুবিং হানকে বলে, আমি তোমার গাড়িতে অলরেডি অয়েল ঢুকিয়ে দিয়েছি, তোমার এই বিষয়ে চিন্তা করতে হবে না। হান বলে, এটার তো কোনো প্রয়োজন ছিল না, আমি ঢুকিয়ে নিতাম। হান এখনো লুবিংকে বলতে পারেনি যে সে হচ্ছে এই কোম্পানির সিইও। লুবিং এর অফিসের জন্য দেরি হচ্ছিল। সে হানকে গুড বাই জানিয়ে এখান থেকে চলে যাওয়ার কথা বলে। তখন হান বলে, তোমার সাথে আমার কিছু কথা আছে। লুবিং বলে, তোমার কথাগুলো পরে শুনবো না হয়, এখন আমার অফিসের জন্য দেরি হয়ে যাচ্ছে। তখনই গাড়ির দরজায় কেউ একজন নক করে, আর লুবিং বলে, ওকে ওকে বাই, আমি চলে যাচ্ছি। তখন আমরা দেখতে পাই এটা আসলে প্যাসেঞ্জার ছিল না, তারই অ্যাসিস্ট্যান্ট ছিল। অ্যাসিস্ট্যান্ট হানকে বলে, স্যার আপনি এখনো কি ম্যামকে বলবেন না যে আপনি এই কোম্পানির সিইও? হান বলে, যখন সময় হবে তখন আমি ওকে বলে দিব, এই বিষয় নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না। আর হ্যাঁ, ও যা জানে তাই ভালো। ও আমাকে গরিব দেখে বিয়ে করেছে। ওর মতো মেয়ে পাওয়া আসলেই ভাগ্যের বিষয়। অন্যদিকে লুবিং যখন তার অফিসে ছিল, তখন জুনহাও তাকে এসে বলে, লুবিং তুমি নাকি বিয়ে করেছ শুনলাম, তাও আবার সাধারণ একজন গাড়ি ড্রাইভারকে, তাই না? আমি তো মনে করেছিলাম তুমি অনেক বড় লোক কাউকে বিয়ে করবে, কারণ তোমার ড্রেস আপের যে রুচি, তাতে বুঝলাম যে আসলে তোমার রুচি অনেক খারাপ। তুমি ড্রেস আপও চুজ করো উল্টাপাল্টা, এখন হাজব্যান্ডের সময় সেম ভুল করলে, তাই না? তখন লুবিং বলে যে আমি ভুল করি ঠিক করি এটা আপনার দেখার বিষয় না। আপনার মতো মাথা মোটা তো কাউকে পছন্দ করিনি, যাকে পছন্দ করেছি তাকে নিয়ে সারা জীবন কাটাতে পারলেই ওকে। লোকটি পাগলের মতো হাসতে শুরু করে। লুবিং এই বিষয়টিতে কিছুটা বিরক্ত ফিল করে, তারপরও সে কিছু বলে না। এখানে একটি দারিদ্র মহিলা আসে, যে কিনা তার ডাইভোর্স মামলা নিয়ে এসেছিল। এই কথা শুনে জুনহাও তাকে বের করে দেওয়ার চেষ্টা করে, বলে এইরকম কোনো মামলা আমরা নেই না, আপনি এখান থেকে বেরিয়ে যান। কে আপনাকে এই জায়গায় ঢুকতে দিয়েছে? আপনি কি জানেন আমাদের ফি কত? আমাদের ফি কি আপনি দিতে পারবেন? আপনি যে আমাদের কাছে মামলা নিয়ে এসেছেন, নর্মাল কোনো লয়ার ধরে আপনি আপনার মামলা শেষ করে ফেলুন। লুবিং এখানে বলে যে ম্যাম, আপনার কি হেল্পের প্রয়োজন আমাকে বলুন, আমি আপনাকে সব ধরনের হেল্প করে থাকবো। তখন মহিলাটি বলে, আমি আমার হাজব্যান্ডকে ডাইভোর্স দিতে চাই, প্লিজ আমাকে একটু হেল্প করতে পারবে? তখন লুবিং বলে, অবশ্যই পারবো। আপনি কি আপনাদের সম্পত্তির সব কিছু ঠিকঠাক করেছেন? তখন মহিলাটি বলে যে না, এই বিষয়ে আমার কোনো ধারণা নেই, আমি কিভাবে করতে হয় এটাও জানি না। তুমি মা আমাকে একটু হেল্প করলে আমি সব কাজ ভালোভাবে করে নিতাম। লুবিং মহিলাটিকে বলে, আন্টি আপনার সব ঠিকানা আমাকে দিতে হবে, তাহলে আমি আপনাদের সম্পত্তি আগে ভাগ করতে পারবো, তারপর হয়তো এই মামলাটা নিয়ে আমি কাজ করব। জুনহাও লুবিংকে নিয়ে মজা করতে শুরু করে, বলে তুমি তো এইসব মামলাই দেখবে, তোমার কাছে কি কোনো ভালো মামলা আসবে? এটা তো কখনোই সম্ভব না। আর তুমি এমন একটি মহিলার মামলা দেখছো যে কিনা তোমাকে ফিই দিতে পারবে না, এমন মামলা হ্যান্ডেল করে লাভ কি হবে তোমার?
তখন সে বলে, আমার কোনো লাভের প্রয়োজন নেই, আমি মানুষকে হেল্প করার জন্য লয়ার হয়েছি, আর সারা জীবন হয়তো মানুষকে হেল্প করেই যাব, টাকা দিয়ে কি মানুষ বিচার করা যায়? এই বলে সে ওই আন্টিটাকে নিয়ে অনেক সুন্দরভাবে কথা বলে। আন্টির সাথে কিছুক্ষণের মধ্যেই লুবিংয়ের একটি ভালো সম্পর্ক তৈরি হয়ে যায়। আন্টি তাকে নিজের মেয়ের মতো ট্রিট করে। পর আন্টি সবকিছু তথ্য দিয়ে এখান থেকে চলে যায়। আন্টি যখন অফিস থেকে বের হয় তখনই তার হানের সাথে দেখা হয়। হান বলে, মম তুমি এখানে কি করছো, তাও এই ড্রেস আপে? তখন আমরা জানতে পারি মহিলাটি অন্য কেউ না, হানবিনের মা ছিল। হানবিনের মা বলে যে আমার একজন উকিলের প্রয়োজন ছিল, তাই এখানে এলাম। তখন সে বলে, ওকে নো প্রবলেম, তুমি যেহেতু এসেছো তাহলে তোমার কি কাজ হয়েছে, তুমি কি কোনো ভালো উকিল পেয়েছো? তখন হানের মা বলে, হ্যাঁ আমি ভালো উকিল পেয়েছি আর আমার কাজও হয়েছে। এদিকে জুনহাওয়ের অ্যাসিস্ট্যান্ট তাকে বলে যে আজকে একটি মিলিনিয়ারের মামলা আমাদের কাছে এসেছিল। জুনহাও মনে মনে ভাবতে শুরু করে এই মহিলাটির হাজবেন্ড হয়তো কোটিপতি। এদিকে লুবিন উনাকে সব কাগজপত্র তৈরি করে দিচ্ছিল, যেভাবে উনি মামলাটা জিততে পারবে। জুনহাও মনে মনে ভাবে এই মহিলাটির হাজবেন্ডের মামলাটি আমাকে লড়তে হবে, তাহলেই আমি কিছু করতে পারবো। জুনহাও এসে মহিলাটিকে বলে, আপনি এত বড় লোকের সাথে পাঙ্গা নিয়ে কি করবেন? আপনি মামলাটি জিততে পারবেন না, তাই আপনি এক কাজ করুন, মামলাটি থেকে সরে যান আর যা জায়গা সম্পত্তি আপনার প্রয়োজন এগুলো নিয়ে নিন। তখন মহিলাটি বলে, তুই কি আমাকে পাগল পেয়েছিস যে আমি সম্পত্তির জন্য মামলা লড়ছি? আর তোর মতো মানুষকে আমি কখনোই আমার মামলা দিব না, আমি শুধুমাত্র লুবিংকেই আমার মামলাটি দিব। লুবিংয়ের সাথে মহিলাটির অনেক ভালো সম্পর্ক তৈরি হয়ে যায়। এদিকে জুনহাও বারবার মহিলাটিকে ফোর্স করতে থাকে মামলাটি উঠিয়ে নেওয়ার জন্য, বা তার হাজবেন্ডের হয়ে সে মামলাটি লড়বে এমন কথা বলতে থাকে সে। এদিকে লুবিং কোনো কিছুই বুঝতে পারে না সে কোন কোটিপতির কথা বলছিল। সে তো জানে মহিলাটি বাসায় কাজ করত, তাহলে সে কোটিপতি হাজবেন্ড কোথায় পাবে? এদিকে জুনহাও তাকে ছোট দেখানোর জন্য বলে, তুমি তো যাত্রাপালার মহিলাদের মতো ড্রেস আপ করে ঘুরে বেড়াও, তোমার তো কাজই হচ্ছে শুধু যাত্রাপালার মতো সেজে গুজে বেড়ানো, তুমি কিভাবে উকিলের কাজ সামলাতে পারো? এই বিষয়টা নিয়ে আসলে অনেক বেশি মন খারাপ হয় লুবিংয়ের। লুবিং আন্টিকে জিজ্ঞাসা করে যে আন্টি আমি কি খুব বাজে ড্রেস আপ করি যে আমাকে ও এইভাবে কথা বললো? আন্টি বলে, না মা, তোমার ড্রেস আপ বাজে হতে যাবে কেন? তুমি যেটাতে কনফিডেন্স ফিল করো তুমি ওই ড্রেসই পরবে। এটা কারো খারাপ লাগুক বা ভালো লাগুক এটা তোমার দেখার বিষয় না। তুমি যেটাতে কনফিডেন্ট ফিল করো, ভালো ফিল করো, ওই ড্রেসই পরবে। তুমি অনেক সুন্দরী, তুমি যা পরবে তোমাকে তাতেই ভালো মানাবে। তুমি ভালো কাজ করো, তুমি দেখতে ভালো, তাই তোমাকে দেখে ওরা জেলাস ফিল করে। তুমি এই বিষয় নিয়ে চিন্তা না করে তুমি কাজে মনোযোগ দাও। আমার বিশ্বাস তুমি মামলাটি খুব ভালোভাবেই জিততে পারবে, আর তোমাকে কেউ হারাতে পারবে না। এতে সে অনেক কনফিডেন্ট ফিল করে। পরদিন আমরা দেখতে পাই লুবিন একটি গোলাপি কালার ড্রেস পরে চলে এসেছিল তার অফিসে। এই ড্রেস দেখে জুনহাও আবারও তাকে নিয়ে মজা নিতে শুরু করে। বলে, তোমার এত পছন্দ গোলাপি কালার যে তুমি গোলাপি কালারটাকেই ছাড়তে পারছো না? আজ অনেক বড় একটি দিন, সাদা কালার ড্রেসই পরে আসতে, তাহলে তোমাকে অনেক ভালো লাগতো। লুবেন বলে, আমার ড্রেসের দিকে না গিয়ে আমার দিকে তাকান, আমার কাজের দিকে তাকান, আমি কাজ করতে পারলেই তো হলো। এখানে দুইজনের মধ্যে অনেকটাই ঝামেলা তৈরি হচ্ছিল। একে অপরের সাথে যখন ঝামেলা করছিল তখন জুনহাও তার উপর পানি দিয়ে দেয়। লুবিনের উপর পানি দেওয়ার কারণে লুবিন অনেক রেগে যায়। তখনই এন্ট্রি হয় আমাদের ওই আন্টির। আন্টি আজ একদম ভালোভাবে ড্রেস আপ করে এসেছিল। আন্টিকে দেখে সবাই অবাক হয়ে যায়, কারণ কিছুক্ষণ আগেই আন্টি একদম কাজের মেয়ের মতো ছিল। হুট করে আন্টি এত ভালো ড্রেস আপ কোথা থেকে আনলো? জুনহাও আন্টিকে দেখে কিছুটা অবাক হয়। তখন আন্টি লোভেনের সাথে কথা বলে। লোভেন তো কোনোভাবেই বুঝতে পারে না যে আন্টি এত সুন্দর ড্রেস আপ করে কোথা থেকে এলো। আন্টি তখন তার পরিচয় দেয়। সে বলে, আমি এই কোম্পানির মালিক। এটা শুনে জুনহাও আর লুবিং দুজনই অবাক হয়ে যায়। কি বলবে কোনো কিছুই বুঝতে পারে না। তখন মহিলাটি বলে যে হ্যাঁ, আমি যা বলছি সত্য কথা বলছি। তখন জুনহাও পল্টি নিয়ে বলতে শুরু করে, ম্যাম মামলাটি আমাকে দিয়ে দিন, ও হচ্ছে জুনিয়র, ও মামলাটি জিততে পারবে না। তখন আন্টি বলে যে ওই মামলাটি লড়বে আর ও মামলাটি জিতবেও, আমি ওকে বিশ্বাস করি, তুমি আমার এই বিষয়ে পড়তে এসো না, তোমাকে তো আমি একদমই সহ্য করতে পারি না, আমার অফিস থেকে আমি তোমাকে বের করে দিব।
জুনহাও বলে, ম্যাম আপনার বুঝতে ভুল হচ্ছে। আমি যখন প্রথম আপনাকে দেখেছিলাম তখনই আমার মনে হয়েছে যে আপনি অনেক বড় লোক। তবে আমি এটা প্রকাশ করিনি, আমি লোভেনকে সুযোগ দিয়েছি। ও তো জুনিয়র, তাই ওকে আমি সুযোগ দিলাম। ও আশা করি মামলাটা জিতে আসবে। এদিকে লোভেন আর আন্টিকে আমরা অনেক খুশি দেখতে পাই। জুনহাও তো বুঝতেই পারছিল না সে এখন কী করবে। তার এখন জবও রইল না, কোনো কিছুই রইল না। আন্টি যখন এখান থেকে বেরিয়ে আসে তখনই তার হানবিনের সাথে দেখা হয়। হানবিন বলে, মা আপনি কি একজন ভালো লয়ার পেয়েছেন? মা বলে, হ্যাঁ আমি 100% ভালো লয়ার পেয়েছি। আমি জানি আমার লয়ার অনেক ভালো কাজ করবে। তখন লোভেনের মা বলে যে ওই মেয়েটিকে আমার এতই পছন্দ হয়েছে, তুই মেয়েটির একবার পিকচার দেখ, আমি চাই তুই ডেট করিস। তখন সে বলে, মা তুমি খুব ভালো করেই জানো আমি বলেছি আমি বিয়ে করে নিয়েছি। হ্যাঁ, খুব ভালো সময় দেখে মেয়েটির সাথে তোমাকে পরিচয় করিয়ে দিব। তখন মা বলে, আচ্ছা নো প্রবলেম, আমার কাছে আরো ভালো ছেলে আছে। তখন সে লোবেনের কাছে আসে আর লোবেনকে বলে যে তুমি দেখো তো এই ছেলেটাকে তোমার পছন্দ হয় কিনা। তুমি সবগুলো ছেলেকে দেখো, ওরা অনেক বড় বড় ব্যবসায়ী। লোবেন তো আর বলতে পারবে না সে যে বিবাহিত। সে বলে, আচ্ছা আন্টি সমস্যা নেই, আমি আপনার সাথে যাব আর গিয়ে দেখব ওই ছেলেগুলো কেমন। তখনই হানের নজর পড়ে লোভেনের দিকে। লোভেনকে দেখে সে বুঝতে পারে আসলে ওই লয়ারটি অন্য কেউ না, লোভেনই ছিল। তার অ্যাসিস্ট্যান্ট তাকে যখন বলে তখন লোভেন কী করবে কোনো কিছুই বুঝতে পারে না। সে তো গাড়ির পিছে দৌড়াতে শুরু করে আর বলে, মা ও আমার ওয়াইফ, প্লিজ ওকে অন্য কারোর সাথে পরিচয় করিয়ে দিও না, না হয় আমার জীবন নষ্ট হয়ে যাবে। সে কি করবে কিছুই বুঝতে পারে না। মূলত সে কান্নাই করে দিচ্ছিল লোভেনের জন্য। সিন শিফট হয়ে আমাদের হানকে দেখানো হয়। হান লোভেনকে ডিনারের জন্য নিয়ে এসেছিল। হান আজ বলে দিবে যে সে হচ্ছে এই কোম্পানির সিইও। লুবিং বলে যে আমি তোমাকে কিছু কথা বলতে চাই, আমি আসলে জোদা কোম্পানির সিইও। এটা শুনে লুবিং হাসতে থাকে। সে মনে মনে ভাবে হয়তো হান তার সাথে মজা করছে। হান বলে, আমি সিরিয়াসলি বলছি, মজা না। তখনই এখানে তার বন্ধু চলে আসে। তুই কি বিয়ে করে নিয়েছিস, এটা কি ভাবি? তখন সে বলে, হ্যাঁ আমি তোকে একটি ভিলা গিফট করব, তুই যখন বিয়ে করেছিস আমাকে বললি না। আচ্ছা নো প্রবলেম, আমি তোকে একটি ভিলা গিফট করে দিব তোর বিয়ে উপলক্ষে। লবিং মনে মনে ভাবতে শুরু করে, ও তো সাধারণ একজন ড্রাইভার, ওর ফ্রেন্ড অত বড় লোক কিভাবে হতে পারে আর ওকে কিভাবে ভিলা গিফট করতে পারে। তখন সে প্রশ্ন করে, তোমার ফ্রেন্ড কিভাবে এত বড় লোক আর তোমাকে কিভাবে ভিলা গিফট করবে? তখন সে বলে, আমি কিছুক্ষণ আগেই তো তোমাকে বলেছি আমি জোদা কোম্পানির সিইও, তাহলে তোমার কি বিশ্বাস হচ্ছে না যে আমি জোদা কোম্পানির সিইও? তখন লুবিং মনে মনে ভাবে এই ছেলে হয়তো পাগল হয়ে গিয়েছে, তাই উল্টাপাল্টা কথা বলছে। তখন সে তার বন্ধুর দিকে তাকায়। বন্ধু একটি পিলার ধরে বলছিল, আমি তোমাকেও একটি বিলা গিফট করব, তুমি আমার বেস্ট ফ্রেন্ড তাই না? এটা দেখে তো কনফার্ম হয়ে যায় যে তার বন্ধু হচ্ছে পাগল, তাই উল্টাপাল্টা কথা বলছে। এতে লুবিং হাসতে শুরু করে, বলে, তুমি তো মজা অনেক ভালোই করো তাই না? তুমি তোমাকে একজন সিও বানিয়ে দিলে। আল্লাহ, আমি তো ভাবছিলাম যে তুমি হয়তো সত্য কথাই বলছো, তারপর চিন্তা করলাম তুমি মজা করছো। এখন আমার মনে হচ্ছে তুমি ড্রিঙ্ক বেশি করে নিয়েছো, তাই এটি সব উল্টাপাল্টা কথা বলছো। আচ্ছা চলো তো এখান থেকে যাওয়া যাক। এটা বলে লুবিন তাকে এখান থেকে নিয়ে যায়। তখন হান বলে যে আজ আমি তোমাকে শপিং করে দিব, তুমি যা কিনতে চাও তাই কিনতে পারো। এই নাও আমার ব্ল্যাক কার্ড, এটা দিয়ে তুমি দুনিয়ার যা মন চায় তাই কিনতে পারবে। তখন লোভেন বলে, ও আচ্ছা তুমি ব্ল্যাক কার্ডের কথা বলছো, তুমি দেখবে আমার কাছে কতগুলো ব্ল্যাক কার্ড আছে, তাও আমি এটা মাত্র $150 দিয়ে কিনেছি। এই দেখো কতগুলো ব্ল্যাক কার্ড, এগুলো আমি জাস্ট শো করার জন্য কিনেছি, এগুলো দিয়ে কোনো কাজ হয় না, আমাকে বোকা বানানোর চেষ্টা করো না। লোভিং এইসব বলে তার সাথে হাঁটতে শুরু করে। বলে, আমি খুব ভালো করে জানি তোমার কাছে কত টাকা আছে আর কত টাকা নেই, উল্টাপাল্টা বলার কি আছে। তখনই লোভেনের একটি মহিলার সাথে ধাক্কা খায়। মহিলাটি তার ব্যাগ ধরে কান্না করে বলতে শুরু করে, আমার এত দামি ব্যাগ, আমার 2 লক্ষ টাকার ব্যাগ তুমি নষ্ট করে দিলে। তখনই দেখতে পায় যে এটা অন্য কেউ না, তারই কাজিন বোন ছিল। তখন সে জিজ্ঞাসা করে, আরে লুবিন ভালো আছিস? তখন লুবিনও বলে, হ্যাঁ তুমি ভালো আছো। এইভাবে তারা কথা বলে। তখন মহিলাটি বলে যে, এই তুই তো শুনেছি একটি গাড়ির ড্রাইভারকে বিয়ে করেছিস তাই না? তাহলে তুই এত বড় শপিং মলে কি করছিস? এখানে তো তোর কেনার মতো কোনো কিছুই নেই, এখান থেকে চলে যা। আর এভাবে সে বলতে থাকে ব্যাগের কথাও, যে তুই আমার ব্যাগকে টাকা ফেরত দিয়ে তারপর যাবি।
তখন হান তাকে ঘড়িটি দিয়ে দেয়। লবিং বলে, আমি জানি এই ঘড়িটি বেশি দাম হবে না, এটা হচ্ছে রেপ্লিকা। তখন মেয়েটি শুনে ফেলে যে এটা হচ্ছে রেপ্লিকা। তখন সে বলে যে না, এইসব রেপ্লিকা আমি নিব না। আমাকে কি বোকা পেয়েছো? টাকা দাও। টাকা না দেওয়া পর্যন্ত আমি এখান থেকে যেতে রাজি হচ্ছি না। এই বলে মেয়েটি লবেনের ব্যাগ ধরে টানাটানি করতে শুরু করে আর উল্টাপাল্টা কথা শুরু করে। তখনই তার ব্যাগটি পড়ে যায় আর ব্যাগ থেকে একটি রিসিট বের হয়। রিসিটে এই ব্যাগটির দাম লেখা ছিল। লোবেন বলে যে আমাদের কাছ থেকে এক্সট্রা টাকা হাতিয়ে নেওয়ার জন্য উল্টাপাল্টা কথা বলছিলে, তাই না? তোমার ব্যাগের দাম মাত্র 140 টাকা। আর তুমি কি বললে তোমার ব্যাগটার দাম নাকি 2 লক্ষ টাকা, তাই না? তখন মহিলাটি বলে যে আচ্ছা, তোমার হাজবেন্ডের গড়িটাই দিয়ে দাও। তখন হান বলে না, এই গড়িটি দেওয়া যাবে না, কারণ এই গড়িটি আসল। এটা শুনে রবিন মনে মনে ভাবতে শুরু করে, কি বলছে এই ছেলে। মেয়েটি বলে, আসল হতে যাবে কেন, গড়িটি আমাকে দাও। হান বলে, আজব মেয়ে তো, আমি তোমাকে গড়ি দিতে যাব কেন? তখন মেয়েটি লোভেনকে বলে যে তোর বাসায় আমাকে ইনভাইট করবি না? হান বলে যে অবশ্যই ইনভাইট করব, আমাদের ভিলায় ইনভাইট করব, বাসায় না। এটা বলে সে তাকে একটি জায়গার অ্যাড্রেস দিয়ে দেয়। লোবিন বলে, তুমি এইসব ম্যানেজ করবে কিভাবে? হান বলে, আমি তোমাকে নিরাশ করব না, তুমি দেখে নিও, আমি সব কিছু খুব ভালোভাবে সামনে নেব, তুমি জাস্ট আমার উপর ভরসা রাখো, তোমার বোন বুঝতে পারবে যে আমি কি। লোবেন বলে, আমাদের থাকার জন্য ঠিকঠাকভাবে বাসাই নেই, তুমি এত টাকা দিয়েও যদি একদিনের জন্য ভাড়া নাও তাহলে তো তোমার পুরো জীবনের ইনকাম চলে যাবে, তাই আমি চিন্তায় আছি যে কি করব। তারপর লোবেন বলে যে আচ্ছা, আমি তোমাকে বিশ্বাস করি, তুমি যা করবে ভালো বুঝেই করবে। হান বলে, আমার উপর ট্রাস্ট করো, সব কিছু আমি ম্যানেজ করে নিব। পরদিন আমরা দেখতে পাই হান আর লোবেন একটি বাসায় যায়। হান তার আঙ্কেল আর আন্টির সাথে লোবেনের পরিচয় করিয়ে দেয়। লোবেন মনে মনে ভাবতে শুরু করে হান হয়তো তাদেরকে টাকা দিয়ে নিয়ে এসেছে। সে ভাবে যে এত বড় বাসা, এতগুলো মানুষ, হান এত কম সময়ে কিভাবে ম্যানেজ করে নিল। লোবেন হানকে বলে যে খুব ভালো হয়েছে, তুমি তো খুব সুন্দর করে সবকিছু ম্যানেজ করে নিয়েছো। হান বলে, এগুলো সত্যিই আমার আঙ্কেল আন্টি, আমি মিথ্যা বলছি না। লোবিং মনে মনে ভাবে এই ছেলে তো অভিনয়ে পুরোই ডুবে গেছে, যে কোনো কিছুই বুঝছে না কি বলছে আর না বলছে। লোবেন মনে মনে ভাবে হানবিন যেহেতু খুব ভালোভাবে অ্যাক্টিং করছে, তাহলে আমিও অ্যাক্টিংটা জারি রাখি, তাহলে ভালোভাবে কাজ হয়ে যাবে। আঙ্কেল আন্টির কাছে গিয়ে সে বলে, আঙ্কেল আন্টি খুব ভালো করে খাবার দাবার খেয়ে যাবেন, লজ্জা পাবেন না, এখানে নিজের বাসা হিসেবেই খাবার খাবেন। তখনই তার ওই কাজিন বোনটি চলে আসে। কাজিন বোনের সামনে তারা খুব সুন্দরভাবে অভিনয় করতে থাকে। কাজিন বোনটি মনে মনে ভাবতে শুরু করে, এত বড় বাসা, এত কিছু কিভাবে হতে পারে লোভেনের। লোভেন বলে যে এটা তো খুব কম, আমার হাজবেন্ডের আরো বড় বড় বাসা আছে। ওরা সবাই যখন আড্ডা দিচ্ছিল তখনই এখানে হানবিনের বাবা চলে আসে। হানবিনের বাবা বলে, সরি বাবা, আমার আসতে দেরি হয়েছে, কারণ আমি ফ্লাইটে জার্নি করে এসেছি, জরুরি একটি মিটিং ছিল, জরুরি মিটিং না শেষ করে তো আসা যায় না, তাই একটু দেরি হয়েছে, তোদের তো কোনো প্রবলেম হবে না? তখন হান বলে, না বাবা, প্রবলেম হতে যাবে কেন? লোভেন মনে মনে ভাবতে শুরু করে, এই কিভাবে বাবাও ম্যানেজ করে নিল, এ তো অনেক চালু। হানের বাবাকে লোভেন জিজ্ঞাসা করে, আঙ্কেল আপনি এই রোল প্লে করার জন্য কত টাকা নেন? হানের বাবা বলে, এইসব তুমি কি বলছো, আমি আমার ছেলের কাছ থেকে টাকা নিতে যাব কেন? আমার যা কিছু আছে সব তো আমার ছেলের, তাহলে ছেলের কাছ থেকে আমি টাকা নিতে যাব, এটা কোন ধরনের কথা? লোবেন এখানে কিছুটা অবাক হয়ে যায় আর মনে মনে ভাবে, হান যাদেরকেই এনেছে সবাই অনেক ভালোভাবে অ্যাক্টিং করছে, তার মানে সে হয়তো প্রফেশনাল অ্যাক্টরদের ধরে ধরে নিয়ে এসেছে। এখানে হানের বাবাও বুঝতে পারছিল না লোবেনের কথা, সে আসলে কি বলতে চাইছে বা কি বোঝাতে চাইছে। হানের বাবা এবং লোবেন যখন কথা বলছিল তা তার কাজিন বোন শুনতে পায়, আর শুনতে পেয়ে সে হাঙ্গামা করতে শুরু করে। সে বলে, আমি আপনাদেরকে কিছু সত্য কথা বলতে চাই, লোভেন আমার কাজিন বোন, সে আমাকে বেককল বানানোর জন্য এইসব করেছে, সে এত কিছু আয়োজন করেছে টাকা দিয়ে, সে টাকা দিয়ে সবাইকে ভাড়া করে নিয়ে এসেছে জাস্ট আমার সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য, ও একদম মিথ্যুক। তখনই এখানে তার হাজবেন্ডও চলে আসে। লুভিনের কাজিন বোন তার হাজবেন্ডকে বলে, দেখো এখানে আমার বোন লুভিন সবাইকে ভাড়া করে নিয়ে এসেছে, তার হাজবেন্ড সাধারণ একজন ড্রাইভার, তবে সে এমনভাবে অভিনয় করছে যে সে কোটিপতি, সব কিছু ভাড়া করে নিয়ে এসে আমার সামনে নাটক শুরু করে দিয়েছে।
তখন তার বোনের হাজবেন্ড বলে, কি বলছো এসব তুমি? তোমার মাথায় কি দোষ ধরেছে যে তুমি উল্টাপাল্টা কথা বলছো? তুমি যাকে এইসব বলছো উনি হচ্ছেন আমাদের স্যার, আর উনি আমাদের কোম্পানির সিও। উনাকে আমি খুব ভালো করেই চিনি। তখন লুবিন এসে বলতে থাকে যে হ্যাঁ, ও যা বলছে তা সব সত্য কথা বলছে। আমি এই কোম্পানির সিও। আমি তোমাকে অনেক আগে থেকেই বলার চেষ্টা করছি লোভেন, তবে আমি বলতে পারিনি। লোভেন এখানে হা করে দাঁড়িয়ে সব কিছু শুনছিল, কারণ তার কাছে বলার মতো কিছুই ছিল না। তার বোনের হাজবেন্ডই বা কী বলছে বা হানই বা কী বলছে, এটা সে কিছুই বুঝতে পারে না। হান আরও বলে যে আমি তোমাকে প্রথম থেকেই বলার চেষ্টা করেছিলাম যে আমি যোদা কোম্পানির সিও, আর তুমি আজ পর্যন্ত যাদেরকে দেখেছো তারা সবাই হচ্ছে আমার ফ্যামিলি। লুবিনের বোন জামাই তার বোনকে এখান থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করে, বলে তুমি না বুঝে আমার স্যার আমার ব্যবসা কেন নষ্ট করতে চাইছো। লোবেন এখানে হানকে কি বলবে সে কিছুই বুঝতে পারে না। হান কিছু লোকদেরকে দিয়ে জুয়েলারি, ড্রেস, কেক সব কিছু নিয়ে আসে লোবেনের জন্য। যেহেতু লোবেন পিঙ্ক কালার পছন্দ করতো, তাই পিঙ্ক কালারের ডায়মন্ড দিয়ে সে সব কিছু বানিয়ে নিয়েছিল। হান লোবেনকে বলে, আমি তোমাকে পছন্দ করে বিয়ে করেছি জাস্ট তোমার সততা দেখে, তাছাড়া আর কোনো কিছুই না। হান মিথ্যা কথা বলার জন্য বারবার লোভেনের কাছে মাফ চায়, কিন্তু লোভেন এখান থেকে রাগ করে চলে যায়। তার মাথায় কোনো কিছুই ঢুকছিল না সে কি করবে। সিন আমাদের শিফট হয়ে লুবিনের রুমে দেখানো হয়। লুবিন এখানে খুব ভালোভাবেই ছিল। তার আসলে রাগ ছিল, কিন্তু কিছুক্ষণ পর তার রাগটাও চলে যায়। হান যখন বাসায় আসে সে লাফ দিয়ে তার কোলে উঠে যায় আর বলতে থাকে, ধন্যবাদ আমাকে এত ভালো গিফট দেওয়ার জন্য। হান বলে, তুমি কি রাগ করেনি? লুবিন বলে, রাগ করার কি আছে, তুমি যা করেছো আমার জন্যই করেছো, আমি রাগ কেন করব। দুইজনেরই মিল হয়ে যায় আর এই হ্যাপি এন্ডিংয়ের মধ্যে দিয়ে এই ড্রামাটি শেষ করে দেওয়া হয়।